আজ আবার শপথ করে বলতেছি, জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন আমি উৎসর্গ করবো। একজন সেনা সদস্যের ভাইরাল ভিডিওতে বলছে শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করতে চায়। এবং আরও আসার কথা, সুখের কথা আওয়ামী লীগের জন্য। আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তোলপাড় শুরু হয়ে গেছে। ইউনূস পাগল হয়ে গেছে, ইউনূস সরকার পাগল হয়ে গেছে। এবার আসল বোমা যখন পড়বে তখন এই কালা পাঁঠা, সার্জিস আলম, মাহফুজ কটা বন্দুক নিয়ে বাইরে বেরোয় আর কটা ইন্ডিয়ান সোলজারের সামনাসামনি দাঁড়িয়ে গুলি চালায়, আমি সেটাও দেখে নেব। ভারত বুঝিয়ে দিচ্ছে যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো টাইমে আপনাদের উপরে আঘাতটা নিবে। যেসব জায়গায় হয়তো সরকার এখন আর হামলা চায় না, বা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলোতেও যে সরকার এখন আর হামলা ঠেকাতে পারছে না, সেটা প্রমাণ করছে যে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই একটা খুব ভালনারেবল অবস্থায়, মানে একটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছেন। সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। আওয়ামী লীগের লকডাউন, সরকারে কি হচ্ছে, সেনাবাহিনীতে কি হচ্ছে, এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। প্রথমে আসি সরকারের। আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে ভয়ঙ্কর একটা তোলপাড় শুরু হয়ে গেছে। সরকারের মধ্যে শুধু না, সারা বাংলাদেশে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে। এটা কিন্তু আওয়ামী লীগের লকডাউন, অন্য কারো না। কিন্তু জনগণের দল আওয়ামী লীগের এই লকডাউন সরকার ঠেকাতে পারবে কি? লকডাউন আওয়ামী লীগ কি সফল করতে পারবে? চারিদিকের যেসব আলামত দেখা যাচ্ছে তাতে সফল হবে। কারণ হচ্ছে ইতিমধ্যে আওয়ামী লীগের জন্য সহায়ক নানান পরিবেশ তৈরি হয়ে গেছে। আপনারা জানেন যে গত শুক্রবারে সেনাবাহিনীর শীর্ষ জেনারেলদের বৈঠকটার কথা জানেন, আমরা আলাদা করে কন্টেন্ট করে সেগুলো জানিয়েছি। কি আলাপ হয়েছে আপনারা সেটি শুনেছেন। এবং সেনাবাহিনী যে সময় আওয়ামী লীগের কর্মসূচি, সে সময় সেনাবাহিনী উঠে যাবার খবরও আপনারা শুনেছেন। কিন্তু মাঝখান থেকে গতকালকে একটা বিভ্রান্তি তৈরি করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিভ্রান্তি মানে এটি একটি ডাহা মিথ্যাচার। গত 4 তারিখ মঙ্গলবার আইন শৃঙ্খলা রক্ষাকারী কমিটির, কোর কমিটির যে বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল, সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছিল এটা সেনাবাহিনীর চাপে যে আমরা আর মাঠে থাকবো না বিধায় কোর কমিটি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে যে উঠে যাবে। 7 তারিখে বৈঠক, 5 তারিখে উঠে গেছে। 5 তারিখে চিঠি পর্যন্ত ইস্যু হয়েছে, আপনাদেরকে গতকালকের একটি কন্টেন্টে দেখিয়েছি সেই চিঠি। তো কাজেই গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী মিথ্যাচার করেছেন। সেনাবাহিনী, আপনি খোঁজ নিয়ে দেখুন সারা বাংলাদেশে সেনাবাহিনী আগে যা ছিল ততটুকু আছে কিনা। এবং আরও আসার কথা, সুখের কথা আওয়ামী লীগের জন্য। এই যে আমি ম্যাজিস্ট্রেসি পাওয়ারের কথা বলছি, আসন্ন ম্যাজিস্ট্রেসি পাওয়ার 2-3 দিনের মধ্যে জারি হওয়ার কথা ছিল, এটা জারি হচ্ছে না এখন পর্যন্ত। আমি এটা জানি, কিন্তু এটা বলতে পারবো না যে কালকে আবার সিদ্ধান্ত কি হয়। এখন পর্যন্ত জানি যে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নতুন করে জারি হচ্ছে না। আরও সুখের খবর, আসার খবর হচ্ছে এই যে সেনাবাহিনী যে 50% এখন আছে বা তারও কম, এটি পুরোপুরি উঠে যাবে এই নভেম্বর মাস নাগাদে, বা ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উঠে যাবে, ডিসেম্বরের প্রথমার্ধের মধ্যে। ইউনূস পাগল হয়ে গেছে, ইউনূস সরকার পাগল হয়ে গেছে। হাতে পায়ে ধরে এই যে অর্ধেকটাকেও রাখা যায় কিনা, এখনো পর্যন্ত সফল হয়নি, সফল হবেও না। অন্যদিকে পুলিশ সম্পূর্ণ দ্বিধাগ্রস্ত যে পুলিশ আসলে কি করবে। পুলিশের মাঠ পর্যায়ে যারা সরাসরি অ্যাকশানে যায়, তারা কি আওয়ামী লীগের উপরে অ্যাকশানে যাবে না। কারণ পুলিশের হৃদয়ে রক্তক্ষরণ হয়। পুলিশের পুলিশ সহকর্মী, কলিগ প্রায় 3500, 3200 থেকে 3500 পুলিশকে হত্যা করা হয়েছে। অনেক পুলিশ আজও নিখোঁজ, আজও খুঁজে পাওয়া যায় না তাদেরকে। সেই পুলিশ ইউনূসের পাহারাদার হয়ে আওয়ামী লীগের উপর অত্যাচার করবে, পুলিশের মধ্যে কি উপলব্ধি হয়নি? আপনাদের বলেছিলাম যে সেনাবাহিনীর মধ্যে উপলব্ধি হয়েছে যে গত 16 মাসে এই যে মাঠে থেকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে যে আছে, এতে সেনাবাহিনীরা নিজেরা জিজ্ঞেস করছে। সেনাবাহিনী উপলব্ধি করছে যে আমরা এইভাবে থাকলে আমাদের আরো দুর্নাম হবে, আমাদের উপরে এমনি চাপ আছে, আরো চাপ বাড়বে। কাজেই ইউনূস চাইবে যে একতরফা একটা নির্বাচন করে চলে যাব, এটা হবে না, এটা হচ্ছে না। পরিস্থিতি পাল্টে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে জানেন? স্পেস দেওয়া, আওয়ামী লীগকে স্পেস দেওয়া। এখন আওয়ামী লীগের কাজ এই স্পেসের সদ্ব্যবহার করা, সদ্ব্যবহার করে সেরকম একটা পরিস্থিতি ক্রিয়েট করা। এবং সেই পরিস্থিতি ক্রিয়েট করলে বাংলাদেশের এখনকার ইউনূসের প্রেক্ষাপট পাল্টে যাবে, এটি নিশ্চিত।
এখন দেখার বিষয় যে আওয়ামী লীগ কত দূর কি করতে পারবে। তবে এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে এই লকডাউন কিন্তু সেই লকডাউন নয়, এটা আওয়ামী লীগের কর্মসূচি। বারবার বলছি, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগের কর্মসূচি। আজকের অবস্থা কিংবা 1 বছর আগের 10ই নভেম্বর গত বছর এক নয়। কিন্তু আজকে আওয়ামী লীগের সামনে অন্যান্য রাজনৈতিক দলগুলো নামতে গেলে 7 বার ভাববে। আজকে অবস্থাটা এইরকম। আওয়ামী লীগ এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যথেষ্ট শক্তি সামর্থ্য নিয়ে নামবে, এটি নিশ্চিত। কারণ তাদেরকে অন্ততপক্ষে মাঠ ছেড়ে দেওয়া হয়েছে, এখন মাঠটাকে করে খেতে হবে। এই করে খাওয়াই আওয়ামী লীগ যদি জয় হয়, সামনের দিনে আওয়ামী লীগের শুধুই বিজয়। একটা সরকার আসবে এই মুসের পরিবর্তে, সরকার এসে সবকিছু একটা টাইট করে ফেলবে, সবকিছু কন্ট্রোলে নিয়ে নেবে। এরপর একটা নির্বাচন হবে, সেই নির্বাচনটা দেরি হবে, 1 বছর লাগতে পারে। আমরা সেই জিনিসগুলো দেখার জন্য অপেক্ষায় আছি। জাহাঙ্গীর আলম চৌধুরী গতকালকে মিথ্যাচার করেছেন। গতকাল থেকে আজকে 24 ঘন্টা হয়ে গেছে, আর্মি ওঠেনি এমন কোনো চিঠি নথিপত্র কোনো জায়গায় কোনো খবর নেই। কেউ একটা চিঠি দেখাক, আমি চ্যালেঞ্জ করবো যে আর্মি ওঠেনি এমন একটা চিঠি দেখাক। কিন্তু আমরা তো গতকালকের কন্টেন্টে দেখিয়েছি আর্মি উঠে যাওয়ার, বিমান বাহিনী নৌবাহিনী উঠে যাওয়ার চিঠি ইস্যু হয়েছে গত 5 তারিখে, এবং সেই দিনই উঠে গেছে। এবং সেই দিনই সাংবাদিক সম্মেলন করেছে আর্মি সেনা সদরে। আর্মিও বলেছে যে আমরা উঠে যাওয়ার চিঠি পেয়েছি। মাঝখান থেকে জাহাঙ্গীর আলম চৌধুরী কেন মিথ্যাচার করলেন? আসলে ভয়ে, আতঙ্কে। আমরা তো গত 16 মাস যাবত একটা মিথ্যাচারের সরকারের মধ্যেই আছি। রাষ্ট্রীয়ভাবে মিথ্যাচার করা হয়, ডক্টর ইউনূস নিজে মিথ্যাচার করেন এবং তার পুরো পরিষদ মিথ্যাচার করেন। আপনারা হয়তো অনেকে দেখবেন যে বিভিন্ন পেজ দিয়ে প্রকাশ করা হচ্ছে যে সেনাবাহিনী জোরালো ভূমিকা পালন করবে, পুলিশ জোরালো ভূমিকা পালন করবে, এটা করবে সেটা করবে। এগুলো জাস্ট আতঙ্ক সৃষ্টির জন্য। কিন্তু সোজা কথা, আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সরকারের মধ্যে দারুণ ভীতি কাজ করছে, আর সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করবে। 20 বছর বয়সে পবিত্র কোরআন শপথ করে বলেছিলাম এদেশের সার্বভৌমত্ব রক্ষা করব। আজ আবার শপথ করে বলতেছি জননেত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য আমার জীবন আমি উৎসর্গ করব। সবার জায়গা থেকে প্রতিবাদ করে দেব। বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসে। বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক জননেত্রী শেখ হাসিনার সাথে বেইমানি করবে না ইনশাআল্লাহ। একজন সেনা সদস্যের ভাইরাল ভিডিওতে বলছে শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করতে চায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ব্যক্তির আবেগঘন ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন। ক্যামোফ্লেক্স প্যান্ট ও কালো বুট পরিহিত অবস্থায় ধারণ করা ভিডিওটি অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং দেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয়। তবে ভিডিওতে থাকা ব্যক্তিটি সত্যিই বাংলাদেশ সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর বা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষ থেকে এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আমরা বলতে পারি সেনাবাহিনী ও সেনাপ্রধান ওয়াকার মার্কিন ডিপ স্টেটের মদদে সাংবিধানিক প্রধানমন্ত্রীকে উৎখাত করে দেশটা ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। একজন দেশপ্রেমিক সেনা সদস্য দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ পুনরুদ্ধারে জীবন বাজি রাখতেই পারে, হয়তো পুরো দেশের জনগণকেই দেশ উদ্ধারে জীবন বাজি রাখতে হতে পারে। সেনা সদস্য হিসেবে অবৈধ সরকারের বিরুদ্ধে দাঁড়ানো তার নৈতিক দায়িত্ব, বিদ্রোহ করা তার মানবিক দায়িত্ব। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, পুলিশ সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে। বিশেষ করে আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণার মধ্যে যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক আছে, কঠোর অবস্থানে আছে। বারবার সরকারের এমন আওয়াজ তোলা সত্ত্বেও যে সোমবার সকালে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টাদের একজনের ব্যবসা প্রতিষ্ঠানে সামনে ককটেল হামলার ঘটনা ঘটে যেতে পারলো, তা থেকে বোঝা যাচ্ছে যে নিরাপত্তাহীনতার পরিস্থিতিটা আইন শৃঙ্খলা রক্ষায় নিয়ন্ত্রণে রাখা, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি পুলিশ বা সরকার যতটা কমপ্লেক্স বা জটিল বলে মনে করেছিল তার চেয়ে অনেক বেশি জটিল। 2024 আগস্টের পর থেকেই যখন সারা বাংলাদেশ জুড়ে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক এমনকি দোসর পরিচয়ে পরিচিত ব্যক্তিবর্গের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেওয়া, হামলা হওয়া শুরু হলো, এমনকি আগুন থেকে বের হওয়ার সময় পরিবারের লোকজন হামলার শিকার হলেন, গণপিটুনিতে মারা যেতে থাকলেন আওয়ামী লীগের নেতা, তার পুত্র সহ, এমন সব ভয়াবহ
ঘটনার মধ্যে বারবার বিশ্লেষকেরা নানা জায়গায় বলেছিলেন, এত বাধার মধ্যেও বারবার এই কথাটা বলেছিলেন যে এই প্রতিশোধমূলক হামলা বা আওয়ামী লীগের দোসর বা আওয়ামী লীগের নেতা কর্মী পরিচয়ে এই হামলাকে যে জায়েজ করে ফেলছে বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এটার একটা সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশের সমাজের ওপরে পড়বে। কারণ এই প্রতিশোধ গ্রহণের স্পৃহা আসলে শেষ হবে না, এটার পাল্টা প্রতিশোধের বিষয়টিও আমাদেরকে দেখতে হবে। বারবার বলা হচ্ছিল, বিশেষ করে আগস্টে প্রথম দফার হামলার পর যখন এই হামলাটা চলতেই দেওয়া হলো, এই নিরাপত্তাহীনতাটা বজায় রাখা হলো, তখন বারবার বিশ্লেষকেরা সাবধান করেছিলেন, সমাজতাত্ত্বিকেরা, এই প্রতিশোধ যে শেষ হয় না, আইনের শাসনে যে মবের শাসন চলে না, এই কথাগুলো কিন্তু বারবার সাবধান করেছিলেন। মনে করে দেখেন, আওয়ামী লীগের এমপি গাজী গোলাম দস্তগীর বাংলাদেশের প্রায় সকল টায়ার আর পাইপের চাহিদা পূরণ হতো দেশীয়ভাবে এই গাজী টায়ার আর গাজী পাইপ কারখানা দিয়ে। 12,000-এর বেশি শ্রমিক সেখানে কাজ করতেন। আগস্টে গাজী গোলাম দস্তগীর আওয়ামী লীগের এমপি ছিলেন, হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হলো। আওয়ামী লীগের আর সকল নেতা কর্মী সমর্থকদের মতোই সেটা একরকম ভাবে বিবেচনা করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে। কিন্তু তার কারখানাটি 5ই আগস্ট একবার আগুন দেওয়া হলো, তারপর কারখানা বন্ধ থাকলো। আর এরপর 25শে আগস্ট তার গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর সেখানে মুখোশধারীরা ঢুকে আগুন জ্বালিয়ে দিলেন এবং 17 ঘন্টা 18 ঘন্টা ধরে আগুন জ্বললো। এবং সেই আগুন দিতে যাওয়া বিপ্লবী জনতা তারা লুটপাট করতে গিয়ে 182 জন সেই কারখানার ভেতর নিখোঁজ হয়ে গেলেন। কিন্তু সরকার সেটাকেও অপরাধ হিসেবে চিহ্নিত করলো না। মানে আমাদের বিশেষভাবে মনে থাকবে যে বঙ্গবন্ধুর বাড়ি আগস্টে একবার ভাঙচুর হলো, লুটপাট হলো, অগ্নিসংযোগ হলো, কিন্তু তারপর আবার ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়ে বুলডোজার নিয়ে সেখানে যাওয়া হলো এবং দফায় দফায় আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে, সাবেক মন্ত্রীদের বাড়িতে আগুন জ্বলল, লুটপাটের ঘটনা ঘটলো। মনে থাকবে গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তার বাড়িতেও ফেব্রুয়ারিতে আরেক দফা আগুন দিতে গিয়ে উপস্থিত হয়েছিলেন তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী ছাত্র জনতা। এবং তারা এমন রেগে গেলেন যে সেখানে স্থানীয়রা তাদেরকে প্রতিরোধের সম্মুখীন করলেন, যে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বসলেন এবং এই হাসনাত সার্জিসেরা স্বরাষ্ট্র উপদেষ্টার বাড়ি ঘেরাও করে ফেললেন। মানে এমন সব বিচিত্র ঘটনা এই সরকারের আমলে ঘটতে থাকলো। আর উপদেষ্টারা একে ব্যাখ্যা করলেন সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে। গণপিটুনিতে মৃত্যু রেকর্ড পরিমাণে পৌঁছলো, অগ্নিকাণ্ড, লুটপাট, এগুলো সমাজের এক রকমের প্রথায় পরিণত হলো। আর সরকার বলছে এগুলো নাকি ক্ষোভের বহিঃপ্রকাশ। কাজেই যারা এ ধরনের হামলার শিকার হতে থাকলেন তাদেরকে হত্যা মামলা দেওয়া হলো, তাদেরকে গ্রেফতার করা হলো। কিন্তু যারা বাড়িতে গিয়ে আগুন দিচ্ছেন, যারা লুটপাট করছেন, এমনকি যারা লুটপাট করতে গিয়ে আগুনে পুড়ে নিহত হয়ে যাচ্ছেন, তাদেরকে সরকার অপরাধী হিসেবে চিহ্নিত করলো না। এই পরিস্থিতিতে এই পাল্টা প্রতিশোধের ঘটনা আসতে যাচ্ছে যখন সরকার একটা বেকায়দায় পড়বে, এই কথাটা বলে কিন্তু অনেকে সাবধান করেছিলেন। ভাববার কি কারণ আছে যে সেই প্রতিশোধ শুরু হলো? গ্রামীণ ব্যাংক, প্রবর্তনার মতো প্রতিষ্ঠানগুলো এত জনঘনিষ্ঠভাবে কাজ করে, বাংলাদেশের জনগণের সঙ্গে বাংলাদেশের গ্রামীণ পরিবেশে মিলেমিশে এভাবে কাজ করে। মানে গ্রামীণ ব্যাংক তো একটা বিরাট সাম্রাজ্য, গ্রামীণের কত শত প্রতিষ্ঠান আছে আর কত হাজার শাখা আছে সারা বাংলাদেশ জুড়ে। তার হিসাব আমি ধারণা করি যে ডক্টর মোহাম্মদ ইউনূসও হঠাৎ করে এক কথায় বলতে পারবেন না। এবং তার মালিকানা কিসে নাই? মানে এই গ্রামীণ ব্যাংকের ধরেন মালিকানার 25% সরকারের ছিল, এই সরকার ক্ষমতায় এসে অধ্যাদেশের মাধ্যমে সরকারের মালিকানা কমিয়ে এখন 10% নিয়ে এসেছে। তো এবং এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মালিকানা এমনকি গ্রামীণ ফোনে আছে। গ্রামীণ টেলিকম তো তার আরেকটা প্রতিষ্ঠান বটেই, কিন্তু এই যে গ্রামীণ ফোন বাংলাদেশের অধিকাংশ মানুষ ব্যবহার করেন, তারও একটা বড় লভ্যাংশ কিন্তু ডক্টর ইউনূসের মালিকানায়। তাহলে দেখেন এই যে উনার এত শত শত হাজার হাজার প্রতিষ্ঠান, সেগুলোর শাখা, এগুলো এত জনঘনিষ্ঠভাবে কাজ করে, সরকারের পক্ষে কি সত্যি সম্ভব হবে প্রহরা দিয়ে, পাহারা দিয়ে এই সবগুলো প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা? অন্যদিকে দেখেন যে এই প্রতিষ্ঠানগুলোর কর্মকাণ্ডের প্রতি ক্ষুব্ধ এবং দীর্ঘ সময় ধরে এই সব প্রতিষ্ঠানের কার্যক্রম বাংলাদেশে বন্ধ করে দিতে চায়, এরকমও তো একটা রাজনৈতিক গোষ্ঠী আছে। ধর্মীয় গোষ্ঠীগুলোর একটি অংশ দীর্ঘ সময় ধরে এই এনজিও গুলোর কার্যক্রমের বিরোধিতা করে আসছে। কারণ এই এনজিও গুলো যেহেতু নারীর কর্মসংস্থান নিয়ে কাজ করে, নারীর ক্ষমতায়নের কথা বলে, সমানাধিকারের কথা বলে, মানবাধিকারের কথা বলে, এমনকি নারী পুরুষের পাশাপাশি এখন ধর্মীয় গোষ্ঠীগুলোর যেটা অভিযোগ যে ভিন্ন লিঙ্গ পরিচয়ের মানুষকেও তারা সমাজে গ্রহণ করার দাবি জানায়, এই সবগুলোকেই ধর্মীয় বিধিবিধান এবং অনুশাসনের বিরোধী বলে মনে করে বাংলাদেশের একটা রাজনৈতিক সামাজিক পক্ষ। কাজেই সেই পক্ষগুলোও কিন্তু এই প্রতিষ্ঠানগুলো যে গ্রামীণ জনপদে একেবারে গ্রামের সঙ্গে জনমানুষের সঙ্গে মিশে আছে, সেই প্রক্রিয়াটা বন্ধ করতে চায় বহু দশক ধরে। অন্যদিকে দেখেন এই যে প্রবর্তনার মতো প্রতিষ্ঠানগুলো, ফরহাদ মাজার, মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার, এদের দুজনের প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান এবং এনজিও দুটোই, সবগুলো এনজিওরই তো নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানও আছে। এখন এই ফরিদা আক্তার, ফরহাদ মাজাররা তাদের জীবনাচরণে যে ধরনের অনুশাসন
অনুসরণ করেন সেটা নিয়েও আপত্তি আছে ধর্মীয় সামাজিক অনেক প্রতিষ্ঠানে। তারা মনে করেন এগুলো বাংলাদেশের ধর্মীয় সামাজিক অনুশাসনের বিরোধী। যেই জীবনাচরণ ফারহাদ মাজার, ফরিদা আক্তাররা গ্রামীণ জনপদে মিশে গিয়ে তাদের এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রচার করতে চান বা বিস্তার লাভ করাতে চাইছেন, তাহলে সেই পক্ষগুলো তো এই সময়ে এই প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা করে বা এই হামলার উস্কে দিয়ে প্রতিষ্ঠানগুলোকে বিপদগ্রস্ত করতে পারে, যেই প্রতিষ্ঠানগুলো দশকের পর দশক ধরে বাংলাদেশের সাধারণ মানুষের জন্য কাজ করে আসছে। এমন একটা পরিস্থিতি কেন সৃষ্টি করা হলো? দেখেন, গাজী টায়ারের মতো একটা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে পরে সাভারে 12,000 শ্রমিক শুধু কাজ হারিয়েছেন তাই কিন্তু নয়, ওই কারখানাটিকে ঘিরে যে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছিল, পুরো এলাকাটা একটা পোড়া মৃত এলাকায় পরিণত হয়েছে। অথচ সরকার এই প্রতিক্রিয়াগুলো, মানে মানুষের বাসা বাড়ি পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যে ভয়াবহ প্রতিহিংসার আর বিভক্তির সূচনা করা হলো সমাজে, সেটা বুঝে নাই। মানুষের ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার মাধ্যমে যে সুদূর প্রসারী পেটে লাথি মারার ব্যবস্থা করা হলো, সেটা সরকার বোঝে নাই। সরকার সুনির্দিষ্ট অপরাধের বিচারের দিকে না যে হত্যা মামলা করে নিবৃত্ত হয় নাই। সরকার একরকমের মবকে, মানে একরকমের প্রতিশোধ স্পৃহায়, বিশৃঙ্খলা সৃষ্টিতে, সহিংসতা সৃষ্টিতে উন্মাদ প্রায় একদল মানুষের হাতে বাংলাদেশের সমাজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তুলে দিয়েছে। এই সম্প্রতি প্রেস সচিব শফিকুল আলমকে এক অনুষ্ঠানে মবের বিষয় জিজ্ঞেস করা হয়েছিল। সেখানেও তিনি আবারও বলেছেন যে যিনি মবের ভয় করছেন তিনি হয়তো দোষর ছিলেন, এবং তিনি বলেছেন, কই, আমি তো দেখি না, মানে তিনি তো এখন প্রেস সচিব, এবং প্রেস সচিব হিসেবে তিনি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, এমনকি বহু মাস আগে, মনে হয় এই বছরের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে তিনি যখন বাড়ি বদল করেছেন, তিনি নিজে বলেছেন যে তার বাপের বাড়ির এলাকায় তিনি অনিরাপদ বোধ করছেন বলেই এত বছর বাদে নিজের বাড়ি ছেড়ে তিনি সরকারি বাড়ির দিকে যাওয়া ঠিক করেছেন, কারণ রাস্তায় বের হলে তাকে গণশত্রু গণশত্রু এসব বলে লোকে ডাক পাচ্ছে। এহেন প্রেস সচিব বলে বসলেন যে তারা এই নিরাপত্তাহীনতা নিয়ে ভয় করছেন, তারাই মবের শিকার হচ্ছেন যারা নাকি ফ্যাসিস্টের দোসর ছিলেন, এবং এছাড়া আর কারো মধ্যে কোনো নিরাপত্তাহীনতা নাই। কিন্তু দেখেন, মাহফুজ আলম তথ্য উপদেষ্টা, তিনি কয়েকদিন আগে কিন্তু সুস্পষ্টভাবে বলেছেন যে অনেকগুলো পক্ষ সহিংসতার জন্য একদম মুখিয়ে আছে। বহু দফায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিয়ে গৃহযুদ্ধের আশঙ্কার কথা মাহফুজ আলম বিভিন্ন সময় বলেছেন, মুছেছেন। সেই ব্যক্তি মাহফুজ আলম, যিনি নাকি মাস্টার মাইন্ড 2024-এর জুলাই আগস্ট আন্দোলনের ডক্টর ইউনূস যাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন মাস্টার মাইন্ড হিসেবে, এখন খুব বেকায়দায় আছেন, জামায়াতকে বিভিন্নভাবে রাগিয়ে দিয়েছেন। ডক্টর ইউনূসের সঙ্গেও এর ফলে একটা দূরত্ব তৈরি হয়েছে, কারণ মাহফুজ আলম মাজারের পক্ষে। মাহফুজ আলম আবার 1971-এর যুদ্ধাপরাধী হিসেবে চিহ্নিত করেন জামায়াতে ইসলামীকে। মানে এক জটিল সমীকরণ, কে যে কার বিপক্ষে আর কে যে কার প্রতিষ্ঠানে আগুন দিতে চায় আর কে যে কার মাজার ভেঙে দিতে চায়, সেই বিষয়টা যখন পরিষ্কার নয়, তখন সহিংসতা কত ভয়াবহ রূপ নিতে পারে। মাহফুজ আলম আসলে এই সাম্প্রতিক অনুষ্ঠানে এ বিষয়েই কথা বলেছেন। তিনি গিয়েছিলেন মাজার সংক্রান্ত, মাজার সংস্কৃতি, সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক এক জাতীয় সংলাপে। সেখানে গিয়ে তিনি বলেছেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো সংঘাতের জন্য মুখিয়ে রয়েছে। প্রধান উপদেষ্টার অবস্থানের কারণে এখন পর্যন্ত তারা সংঘাতে জড়াচ্ছে না, তবে অল্প কয়েক মাসের মধ্যেই দেখতে পাবেন, এবং আমি আশঙ্কা করছি যদি এটার সঙ্গে যে ধর্মীয় দৃষ্টিকোণ এটা যদি যুক্ত হয়, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো খারাপ হবে। আমি আপনাদের মাত্র বললাম যে এমনকি আমাদের উপদেষ্টাদের জীবনাচরণ, আমাদের উপদেষ্টারা বেশিরভাগই অনেকেই এসেছেন এনজিও থেকে। এমনকি কয়েকদিন আগে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও এই কথা বলেছেন যে একটা এনজিও থেকে আসা নেতৃবৃন্দের সমন্বয়ে এই সরকারটা গড়ে উঠেছে। তাদের অনেকেই এনজিওর মাধ্যমে যে ধরনের সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন জনগণের মনে ঢোকাতে চান, সেগুলোর বিরুদ্ধে অনেক সামাজিক সাংস্কৃতিক সংগঠন কিন্তু কাজ করে। এবং মাহফুজ আলম বলছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি ধর্মীয় দৃষ্টিকোণ যোগ হয়, তাহলে মুখিয়ে আছে যে সহিংসতার জন্য রাজনৈতিক দলগুলো তা এক ভয়াবহ রূপ নেবে। তিনি বলেছেন যে রাষ্ট্রীয় ফ্যাসিবাদ চলে গেলেও সামাজিক জায়গায় ফ্যাসিবাদ রয়ে গেছে। দেশে ইসলামের যতগুলো ধারা আছে সবকটি ধারার মধ্যে সংলাপ সংযোগের সুযোগ তৈরি না হলে রাষ্ট্র খুবই শঙ্কার মধ্য দিয়ে এগিয়ে যাবে। রাজনৈতিক নেতারা এটা নিয়ে ভাবেন নাই, বরং কেউ কওমিদের সঙ্গে কেউ সুন্নিদের সঙ্গে এভাবে ভাগ করে নিয়েছেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনীতির হাতিয়ার করেছেন। তিনি মনে করিয়েছেন যে এমনকি বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্রের দূতাবাসগুলো বাংলাদেশে সক্রিয় আছে, যাদের মধ্যে, মাহফুজ আলম বলছেন, যাদের মধ্যে কোনো কোনো এমবাসি চায় যে মাজারগুলো ধ্বংস হোক। এক ধরনের রাজনৈতিক আদর্শের জায়গাগুলো এখানে আছে। তিনি বলেন ধর্মীয় জনগোষ্ঠীগুলো লড়াই করবে, মত করবে, এমন ভয় না পেয়ে এই সংকটগুলো রাষ্ট্রীয় জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে, নীতির জায়গা থেকে দেখতে হবে, না হলে সংকট ঘনীভূত হবে। মানে এই যে এত রকম বিভক্তি, বিদ্বেষ, এসবের মুখ খুলে দিয়েছে এই সরকার। মাজারের পর মাজার ভাঙা হয়েছে, কিন্তু মাজার ভাঙাকে অপরাধ হিসেবে চিহ্নিত করে এই সরকার কোনো পদক্ষেপ নেয় নাই। কাজে ঘটনা বাড়তে বাড়তে ওই পর্যায়ে গেছে যে মাজারের ভেতরে ঢুকে মাজারের প্রধান ব্যক্তির লাশ মাটি থেকে তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনা পর্যন্ত ঘটেছে, এবং সেটা সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে সংবাদ শিরোনাম হয়েছে। এএফপি, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, খবর দিচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘু খ্রিস্ট ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ সাম্প্রতিক সময়ে দুটো ঘটনা ঘটেছে। কাকরাইলে তাদের প্রধানতম একটি চার্চে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, এর
পরপরই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে খ্রিস্টান মিশনারিদের স্কুল সেন্ট জোসেফ স্কুলেও। এর আগে গত অক্টোবর মাসে তেজগাঁও চার্চেও এই হামলার ঘটনা ঘটেছিল, কিন্তু সরকার কোনোটারই কোনো মীমাংসা করতে পারে নাই। কাজেই এই যে সরকার যেসব জায়গায় হামলা এতদিন জায়েজ করেছে, তার বিপরীতে যেসব জায়গায় হয়তো সরকার এখন আর হামলা চায় না, বা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলোতেও যে সরকার এখন আর হামলা ঠেকাতে পারছে না, সেটা প্রমাণ করছে যে সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকলেই একটা খুব ভালনারেবল অবস্থায়, মানে একটা খুব ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছেন। সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই।